ক্লাস 10-এর আমার স্টুডেন্টরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ভালো আছি। আমাদের জন্য সবার জন্য দোয়া করো যেন ভালো থাকতে পারি স্যার। ভালো থাকাটা, বেঁচে থাকাটাই এখন খুব দরকার। আসলে যে অবস্থা বাংলাদেশে শুরু হয়েছে। ওকে স্যার, আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। আমরা সবাই সবার জন্য দোয়া করব, এটা হচ্ছে আমি সবসময় বলি প্রত্যেকটা ক্লাসেই। তো আজকে আমরা যেই ক্লাসটি করব, সেই ক্লাসটি আমাদের গত ক্লাসটার সাথে আসলে মিল আছে, বা গত ক্লাসটার সাথে আমি একটু রিপিট করে দিচ্ছি। আমি বলেছিলাম রেডিও ট্রান্সমিশন প্রসেসিংয়ের ক্ষেত্রে, রেডিও ট্রান্সমিশন প্রসেসিংয়ের জন্য হচ্ছে স্যার আমাকে যে কাজটা করতে হবে সেটাকে আমাকে ডায়াগ্রামটা বা ফ্লো চার্টটা ভালো করে ড্রয়িং করতে হবে। সো এই ফ্লো চার্টটাতে কী কী ইনফরমেশন আছে আমি একটু পড়বো স্যার। আমি আবার বলছি, রিপিট করছি, যারা আগের ক্লাসটি করেছো ভালো, আবার যারা আজকে ক্লাসটি করতে চাচ্ছ বা আজকে ক্লাসটি করছো তাদের জন্য হয়তো রিভিশন হয়ে যাবে। ওকে, আর যারা একদম নতুন মনে করতেছো যে স্যার এই ক্লাসটি কোথায়, তাহলে আগের ইউটিউব ভিডিওটি অবশ্যই দেখে নিবে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে স্যার। হ্যাঁ, সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়লে আমার ভালোই লাগে। আচ্ছা, ওকে, আমার ভালো লাগার কাজটা করো, কষ্ট করে একটু সাবস্ক্রাইব করো, লাইক দিও। ওকে স্যার, আমি লাস্ট ক্লাসে তোমাদের বলেছিলাম যে একটা পার্সন এখান থেকে সে হচ্ছে সাউন্ড এনার্জি প্রডিউস করছে। তো সাউন্ড এনার্জি কিন্তু মাইক্রোফোন কালেক্ট করছে। তো মাইক্রোফোন কালেক্ট করার পর মাইক্রোফোন কি করতেছে, মাইক্রোফোন এই সাউন্ড এনার্জিটাকে আর সাউন্ড সিগন্যালটাকে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালে ট্রান্সফর্ম করছে। সো এই সাউন্ড এনার্জিটাকে যখন ইলেকট্রিক্যাল সিগন্যালে ট্রান্সফর্ম করছে, তখন সেখানে কি হচ্ছে, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা, এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা কি হচ্ছে, ইলেকট্রিক্যাল সিগন্যালটা অনেক বেশি উইক থাকে। এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা অনেক বেশি কি থাকে স্যার, উইক থাকে। মানে এখানে আসলে তার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিতে এতটা হাই ফ্রিকোয়েন্সি থাকে না, যে কারণে কি হয়, মাইক্রোফোনের পরবর্তী অংশে যেখানে ঘটে সেটা হচ্ছে যে এটা একটা হাই ফ্রিকোয়েন্সির সাথে, হাই ফ্রিকোয়েন্সি ওয়েভের সাথে সেটা কি হয় স্যার, মিক্সড হয় বা মার্জ হয়। তো হাই ফ্রিকোয়েন্সির ওয়েভের সাথে যখন মিক্সড হবে বা মার্জড হবে, তখন আমরা সেই যে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভটা, সেই হাই ফ্রিকোয়েন্সি ওয়েভটাকে বলি হচ্ছে স্যার ক্যারিয়ার ওয়েভ। ক্যারিয়ার ওয়েভ হচ্ছে, সে কি করবে, সে হচ্ছে ওই যে বলেছিলাম ডাক বিভাগে ডাক হর করা, আমরা আসলে একটা পড়তাম, ডাক হর করার নামে আমাদের গল্প ছিল, আমাদের এখন নেই এটা। তো ডাক হর করা গল্পটা ছিল আর কি, ওই যে চিঠি বিলি করতো যারা আর কি, বিভিন্ন খামটাম এক জায়গা থেকে যখন আরেক জায়গায় নিয়ে যেত। গল্পটা খুব সুন্দর ছিল স্যার, ডাক হর করা গল্পটা। খুব দুঃখের একটা বিষয় ছিল আর কি, যে পরবর্তীতে আসলে ওই একবার সে তো হচ্ছে ওই বস্তার ভেতর ভরে চিঠিপত্র বা বিভিন্ন কিছু নিয়ে যেত। তো একবার মনে হয় সে মানে নিজের ফ্যামিলির কেউ ধারা মনে হয় সে এফেক্টেড হয়, আমার গল্পটা মনে নেই স্যার। তারপর শুনেছি সবার যে এটা খুবই পছন্দের একটা গল্প ছিল সবার কাছে আর কি। সো ওকে, দেখো, তো এখানে আসলে সে কি করতেছে, ক্যারিয়ার ওয়েভটা কি করবে, সেই স্মল সিগন্যালটার সাথে অ্যাটাচড হবে। অ্যাটাচড হওয়ার পর এটাকে আমরা বলবো হচ্ছে মডুলেশন। আমাদের যে প্রসেসটা, মানে মিক্সড হওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটার নাম হচ্ছে মডুলেশন। মিক্সড হওয়ার প্রসেসটার নাম হচ্ছে মডুলেশন, মার্জড হওয়ার প্রসেসটার নাম হচ্ছে মডুলেশন। বাট ক্যারিয়ার ওয়েভটা কিন্তু আলাদা স্যার। ক্যারিয়ার ওয়েভটা যখন এই স্মল ওয়েভটার সাথে মিক্সড হচ্ছে বা মার্জ হচ্ছে, তখন সেটাকে আমরা বলি মডুলেশন। এই মডুলেশনের পরে মডুলেটেড ওয়েভটা কী হবে, মডুলেটেড ওয়েভটা এমপ্লিফায়ারের মাধ্যমে এমপ্লিফাইড হয়ে ট্রান্সমিটারে যাবে, বা এটা ট্রান্সফরমারের সাহায্যে বা ট্রান্সমিটারের সাহায্যে এটা চারদিকে ছড়িয়ে পড়বে। তো চারদিকে ছড়িয়ে পড়ার কারণে স্যার কী ঘটনা ঘটবে, চারদিকে ছড়িয়ে পড়ার কারণে সেটা হচ্ছে যে কোনো অ্যান্টেনার মাধ্যমে, একটা রেডিওর একটা অ্যান্টেনার মাধ্যমে সেটা কালেক্ট করে রেডিওর ভেতরে কিছু মেকানিজম আছে, সেই মেকানিজমটা কী করে, সেই মেকানিজমটা হচ্ছে যে ওয়েভটা তার দরকার, অর্থাৎ রেডিও কী করবে, তার যে ওয়েভটা দরকার, মানে যে এক্সপেক্টেড ওয়েভ যেটা দরকার, ডিজায়ার্ড যে ওয়েভ যেটা দরকার, অর্থাৎ তুমি যে সিগন্যালটা পাঠিয়েছো সেটাই তার দরকার, সেটাকে রেখে ওই যে কেরিয়ার যে ওয়েভটা ছিল না, সেই কেরিয়ার ওয়েভটাকে সে সেপারেট করে ফেলবে। ঠিক আছে, তো কেরিয়ার ওয়েভটাকে যদি সেপারেট করে ফেলে, তখনই কিন্তু স্যার এখানে আমাদের কি হচ্ছে, কেরিয়ার ওয়েভটা কিন্তু সরে যাচ্ছে, তখন এটার নাম হচ্ছে ডিমোডুলেশন। এটার নাম হচ্ছে ডিমোডুলেশনের পর ডিমোডুলেটেড যে ওয়েভটা, সেই ডিমোডুলেটেড ওয়েভটা আসবে স্পিকারে। স্পিকারটা কী করবে, স্পিকার জানো তোমরা একটা কাজ করতে পারে, স্পিকার হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে সেটা সাউন্ড এনার্জিতে কনভার্ট করতে পারে। তো স্পিকার কী করবে, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে সাউন্ড এনার্জিতে কনভার্ট করবে। সাউন্ড এনার্জিতে কনভার্ট করার পর এই মেয়েটা সেই শব্দটা শুনতে পারবে। আশা করি তোমরা প্রসেসিংটা বুঝতে পেরেছ। আমি তোমাদের সাথে একটু এক্সাম্পল দিই। আসলে অ্যাকচুয়ালি এই
ভিডিওটা যারা দেখবে তারা বেশিরভাগই হচ্ছে ঢাকা, মালিবাগের আশেপাশে, রামপুরার আশেপাশে বাসা। তো আমি বলছি তোমাদের যে রামপুরা টেলিভিশন স্টেশন আছে, তোমরা জানো রামপুরা টেলিভিশন স্টেশনের আশেপাশে যে বাসা বাড়িগুলো আছে তাদের কিন্তু স্যার অ্যান্টেনার প্রয়োজন হইতো না। যদি এখন ডিশ অ্যান্টেনা চলে আসছে স্যার, কেবল নেটওয়ার্কের মাধ্যমে হয়তো বা এখন সব টেলিভিশন চলতেছে, বিভিন্ন চ্যানেল আমরা দেখি। বা টেরিস্ট্রিয়াল একটা কথা ছিল একটা সময়ে, যেটা হচ্ছে বিটিভি। হ্যাঁ, আমরা যেটা বিটিভি, একুশে টেলিভিশন একটা সময় ছিল। একুশে টেলিভিশন কিন্তু একদম সম্প্রচার সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গিয়েছিল, মানে ডিশ অ্যান্টেনা অথবা কেবল ছাড়াই, ডিশ কেবল ছাড়াই আমরা একুশে টিভি দেখতে পারতাম দূর থেকে, অনেক দূর থেকে, এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে একুশে টিভি একটা সময় দেখা যেত। আচ্ছা থাক, একুশে টিভি পরবর্তীতে গভর্নমেন্ট এটা বন্ধ করে দিয়েছিল, যাতে ওটা বিটিভির সাথে এফেক্টেড না হয়। তো বিটিভির কথা যদি আমি একটু বলি, বিটিভির কথা যেহেতু বলছি, তো বিটিভিটা হচ্ছে কি, বিটিভিটা খুব সহজে দেখা যায়, মানে দেখা যায় বলতে বোঝাচ্ছে যে অ্যান্টিনা ছাড়াই দেখা যায়। তো তার কারণটা কি? তার কারণটা হচ্ছে স্যার, ওইখানের যে ট্রান্সমিটার আছে, যে ওয়েভগুলো চারদিকে ছড়িয়ে পড়তেছে, সেখান থেকে অ্যান্টেনার সাহায্যে কালেকশনের দরকার হতো না, অ্যান্টেনার প্রয়োজন হতো না। হ্যাঁ, আবার দূর দূরান্তে এখন মিরপুরের সাইডে হোক বা তুমি ধরো হচ্ছে কল্যাণপুর, গাবতলী, ওই সাইডগুলোতে যারা থাকতো তাদের আবার অ্যান্টেনা লাগতো। এটা বহু বছর আগের কথা বলছি, হয়তো 20 বছর আগের কথা, যখন এরকম অ্যান্টেনা দিয়ে আসলে টেলিভিশন অনেকে দেখতো। আর এখন তো সব বাসায় ডিশ অ্যান্টেনা, টাটা স্কাই, তারপর কি জানি আরেকটা আছে, টাটা স্কাই, আর একটা কী যেন, আচ্ছা ঠিক আছে, ভুলে গেছি নামটা। ওকে স্যার, এখন যে কোনো জায়গায় আসলে সম্ভব হয়ে যায়, যেমন নেটওয়ার্কের সাহায্যে। তুমি মনে করো অনেক দূরে কোথাও থাকো, হ্যাঁ, সেখানেও সম্ভব। যে কোনো জায়গায় তুমি টেলিভিশন বা যে কোনো কেবল টেলিভিশন যেগুলো আছে, হ্যাঁ, এগুলোকে কেবল অপারেটর বলা হয়। আমাদের চ্যানেল আই বা এটিএন বাংলা যেই চ্যানেলগুলো আছে, এগুলোকে বলা হয় কেবল অপারেটর। সো সেইগুলো খুব সহজেই কিন্তু তোমরা এখন দেখতে পারো। বাট আমার এখানে প্রসেসিংটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং গত ক্লাসে আমি একটা সুন্দর এক্সাম্পল দিয়েছিলাম, আমি চাই না আমার কাছে সুন্দর মনে হচ্ছে, বাট তোমাদের কাছে সুন্দর কিনা। গত ক্লাসে এক্সাম্পলটা ছিল হচ্ছে ওই যে ডাকঘর করা লোকটার নাম মনে পড়ছে, ডাকঘর করা দিনু চক্রবর্তী না কি যেন নাম ছিল ওই লোকটার, ওই গল্পের সেই লোকটার। আচ্ছা, ডাকঘর করা দিনু, হ্যাঁ এরকমই ছিল। ওকে স্যার, তো এখানে কেরিয়ার ওয়েবটাকে মনে করবা যে কেরিয়ার ওয়েবটা হচ্ছে, সে কী করবে, এই ওয়েবটাকে নিয়ে সেখানে নিয়ে আসবে। মাঝখানে কেরিয়ার ওয়েব কিন্তু অনেক কাজ করবে, বাট কেরিয়ার ওয়েবের কিন্তু কোনো দাম নাই, কারণ কেরিয়ার ওয়েবটা কিন্তু পরবর্তীতে মেইন সিগন্যালের সাথে মিশতে পারবে না। কেরিয়ার ওয়েবটা এখান থেকে সে মিক্সড হবে, সে এত কষ্ট করবে, অনেক কষ্ট করবে, নিয়ে আসবে, এরপরে আবার এখানে এসে কি সে সেপারেট হয়ে দূরে সরে যাবে। এই হচ্ছে বিষয় স্যার। ক্যাটালিস্টের মতো আমরা টিচারটা যেরকম তোমাদের লাইফে ক্যাটালিস্ট হিসেবে কাজ করি, ঠিক ওরকমই আসলে স্যার। এই যে এত গোল্ডেন জিপিএ 5, ফিজিক্সে 96, ফিজিক্সে 98, আমার স্টুডেন্টরা পেয়েছে স্যার এবার 98, 96, 94, 92, 88। আমার সাথে যাদের কন্ট্যাক্ট হয়েছে তারা এই বললো যে এই 97, 96 হিউজ মার্কস স্যার। সো সেটাই বলছি, এখন এই যে গোল্ডেন জিপিএ 5, এই জিপিএ 5 এগুলো তো আর আমরা নিতে পারি না, আমরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করি। তো এইভাবে তুমি মনে রাখতে পারো, কেরিয়ার ওয়েবটা এখানে ক্যাটালিস্ট। আবার ভাই পরীক্ষায় লেখো না ক্যাটালিস্ট, তোমার আবার বলবে যে এই ছেলে কি ফিজিক্স পরীক্ষা দিতে কেমিস্ট্রি লেখা শুরু করে দিছে, ওর মাথায় ফিজিক্সের জায়গায় কি কেমিস্ট্রি ঘুরপাক খাচ্ছে নাকি? ওকে স্যার, অনেক কথা বললাম, একটু অফ যাই। জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, ফিজিক্স টু সেভ লাইফস। ওকে, আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটার কথা যদি বলি, যে চ্যাপ্টারে কী কী আছে স্যার, এই চ্যাপ্টারটাতে আসলে এটা আলট্রাসোনোগ্রাফি একটা চিত্র আমার ডায়াগ্রাম দেওয়া আছে, অনেক কথাবার্তা, ব্যাকগ্রাউন্ড অফ বায়োফিজিক্স বলা আছে। বায়োফিজিক্স তোমরা জানো, বায়োফিজিক্স খুবই ভ্যালুয়েবল একটা সাবজেক্ট। আমরা আজকে যে টপিক্সটা পড়ার জন্য আসলে আসছে সেটা হচ্ছে যে এক্স রে। আমি এক্স রে নিয়ে একটু আলোচনা করছি স্যার। এই ডায়াগ্রামটি তোমাদের বইয়ে ইংলিশ ভার্সনে যারা ক্লাস করছো, তারপর এই ভিডিওটা তুমি বাংলা মিডিয়ামে অনেকে দেখতে পারো। তো যারা দেখবে স্যার, আমি আবার বলছি স্যার, এই ডায়াগ্রামটা তোমাদের বইয়ে যেভাবেই থাকুক না কেন, ডায়াগ্রামটা ড্রয়িং করবে। দেন ড্রয়িং করার পর আমি তোমাদের ইনফরমেশনগুলো বলে দিব, এখানে আসলে কী কী ঘটনা ঘটছে। এক্স রে টিউব, কেন টিউব বলা হচ্ছে, এই যে দেখতেছো
এটা একটা গ্লাস টিউব, ভ্যাকুয়াম গ্লাস টিউব। এই গ্লাস টিউবের ভেতরে এই পাশ দিয়ে হচ্ছে ট্রান্সটেন্ট ফিলামেন্ট প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। ফিলামেন্ট মানে জানো, ফিলামেন্ট হচ্ছে স্যার জ্বলতে মানে সাধারণত ইলেকট্রিসিটি যদি তুমি ফ্লো করো তখন সেখানে হচ্ছে সে এনার্জি গ্রো করে বা সে হচ্ছে স্যার হিট প্রডিউস করে, সেটা এরকম। তো এটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করছে। ওকে, ট্রান্সটেন্ট ফিলামেন্ট ক্যাথোড হিসেবে কাজ করছে। এখানে তুমি একটা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, হাই ভোল্টেজের সাথে এই পাশে তুমি একটি কি করেছো স্যার, অ্যানোড হিসেবে, এটা অ্যানোড হিসেবে কাজ করবে। তো প্রশ্ন করতে পারো স্যার অ্যানোড হিসেবে তাহলে আমরা কি কাজ করাচ্ছি। অ্যানোড হিসেবে আমরা এখানে একটি দণ্ড ইউজ করেছি। এটা তো আমাদের বলা হচ্ছে যে ট্রান্সটেন্টের তৈরি, যেটাকে আমরা বলছি ক্যাথোড। আর এখানে আমাদের যেই বিষয়টা কাজ করছে অ্যানোড, সেটাকে আমরা স্যার সাধারণত কপারের তৈরি একটা শক্ত পদার্থ, কপারের তৈরি, যেটা অ্যানোড হিসেবে কাজ করছে। এখানে যখন ভোল্টেজের ডিফারেন্স দেওয়া হয়, আমরা আবার বলছি স্যার, ক্যাথোড হিসেবে কাজ করছে ট্রান্সটেন্ট ফিলামেন্ট, অ্যানোড হিসেবে কাজ করছে অ্যানোড হিসেবে বেশিরভাগই হচ্ছে তামা, ঠিক আছে, কপার যেটা ইউজ করা হয়। সো যখন আমরা হিউজ ভোল্টেজ এখানে আমরা অ্যাপ্লাই করব, ভোল্টেজটা যখন যাবে তখন আমাদের এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এই ট্রান্সটেন্ট ফিলামেন্ট থেকে স্যার ইলেকট্রন হেভি স্পিডে গিয়ে এই অ্যানোডকে কি করবে, হিট করবে। ট্রান্সটেন্ট ফিলামেন্ট ক্যাথোড হিসেবে কাজ করতেছে আর অ্যানোড হিসেবে কাজ করতেছে কপার। এখানে যেই শক্ত যেই পদার্থটা আমরা এখানে ব্যবহার করছি, সো এই ক্যাথোড হিসেবে ট্রান্সটেন্ট ফিলামেন্ট থেকে স্যার হেভি স্পিডে কি বের হবে, ইলেকট্রন বের হবে। ইলেকট্রনগুলো বের হয়ে স্যার এই অ্যানোডকে গিয়ে কি করবে, হিট করবে। এই অ্যানোডকে হিট করার পর এই অ্যানোড থেকে তোমরা দেখতেছো অ্যানোডটা একটু বাঁকায়া দেওয়া হয়েছে যাতে আমাদের রেগুলো এদিকে আসে। তো অ্যানোড থেকে একটি আননোন একটি রে কি হয় স্যার, বের হয়। এই যে আননোন যে রেগুলা বের হয়, এই আননোন রেগুলাকে আমরা বলি হচ্ছে এক্স রে। আননোন যে রেগুলা বের হয় সেই আননোন রেগুলাকে বলি আমরা হচ্ছে এক্স রে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এটা এক্স রে কেন? এক্স রে এই কারণে আমরা ওই যে অনেক সময় বিভিন্ন ম্যাথ করার সময় ধরি না যে লেট দ্য ভ্যালু অফ সামথিং, ভ্যালু ধরার সময় আমরা এক্স বলি না বা ওয়াই বলি, অর্থাৎ আননোন থাকে বলি আমি এক্স বা ওয়াই বলি। তো বিষয়টা এখানে সেম একই রকম দাঁড়াচ্ছে যে স্যার আমাদের যে রেটা এখানে আবিষ্কৃত হয়েছিল সেই রেটা সম্পর্কে হয়তো বা উনি ভালো করে জানতেন না, সেটা অজানা ছিল। এই রেটার ক্যারেক্টারিস্টিক্সগুলো জানা বা অন্যান্য ইনফরমেশনগুলো জানা ছিল না, যে কারণে এটাকে এক্স রে বলা হয়েছিল, ওকে, আশা করি বুঝতে পেরেছ। সো তোমরা যে কাজটা করবে এক্স রের জন্য, অবশ্যই এখানে এক্স রে কিছু ব্যবহার দেওয়া আছে। এক্স রে আমরা কোথায় কাজে লাগাই বা কী কী কাজে আসে সেই ইনফরমেশনগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। ইভির স্টুডেন্ট যাদের বলছি, তো ইভি স্টুডেন্টরা তোমরা এগুলো একটু কষ্ট করে পড়ে নেবে যে এক্স রে কী কী কাজে আসতেছে, কোন কোন জায়গায় কাজ করতেছে। তারপর আমি একটু তোমাদের বলে দিই, তোমরা আশা করি বুঝতে পারবে। যেমন আমরা জানো বিভিন্ন রকমের বোন বা হাড়টার ভেঙে গেলে, হ্যাঁ, বা হাত পা ভেঙে গেলে অনেক সময় ভেঙে যাওয়া অংশটা জোড়া মানে কোথায় আমাদেরকে মেডিসিনটা দিতে হবে সেটা শনাক্ত করার জন্য, বা মেডিসিনটা কীভাবে দিতে হবে সেটা শনাক্ত করার জন্য এক্স রে করা হয়। এক্স রে শুধু যে এক্স রে হাড়ের জন্য করা হচ্ছে তা না, দাঁতের ক্যাভিটি, দাঁতে যদি কোনো ইনফেকশন থাকে, দাঁতের মাড়িতে কিন্তু অনেক সময় কোনো ইনফেকশন হতে পারে স্যার, সেই ইনফেকশন আছে কিনা বা দাঁতের নিচের অংশ, মাড়ির নিচের অংশ কি ক্ষয়প্রাপ্ত হয়েছে কিনা সেটা এক্স রে করে নির্ণয় করা যেতে পারে স্যার। তারপর হচ্ছে পেটের এক্স রে করা হয়, বিভিন্ন আমাদের ওই যে ইনস্ট্যান্টেনিয়াস অবস্ট্রাকশন, অর্থাৎ তোমার যদি কোনো কনস্টিপেশন বা অন্যান্য কোনো প্রবলেম থাকে, বা তোমার যদি খাদ্যটা ঠিকভাবে যদি হজম না হয়, ডাইজেস্টটা যদি ঠিকভাবে না হয়, সেটা করার জন্য আসলে এক্স রে করা হয়। আচ্ছা ফাইন, এক্স রে দিয়ে পিত্ত ফাইন। এবং আমরা জানি কিডনিতে অনেক সময় হচ্ছে গল ব্লাডারে পাথর বা কিডনিতে পাথর, এই টাইপসের আমরা অনেক কথাবার্তা শুনি। গল ব্লাডারে পাথর বা
যে কিডনিতে যে পাথর হয় সেই পাথরগুলোকে শনাক্ত করার জন্য এক্স রে করা হয়। কারণ এক্স রে তোমরা জানো যে এক্স রে আসলে এক্স রে সম্পর্কে একটা কোশ্চেন তোমরা হয়তো অনেকের মনের মধ্যে করতে পারো যে স্যার এক্স রেটা কি, এটাই তো বললেন না। আসলে বাবা ছোটোকাল থেকে এত বেশি এক্স রে আমরা এটার সাথে ইউজ টু হয়ে গেছি, এই জন্য আর আমি এটা নিয়ে আরও নতুন করে আলোচনা করতে চাচ্ছি না। এক্স রে হচ্ছে এমন একটি যন্ত্র যেটা তোমার কি করে, এই যে তোমার যে মাসলস টাসলস আছে এগুলাকে আর সে মাসলসে কি আছে, তুমি মোটা না খাটো, ওগুলা কিছুই না, ওগুলা দেখে না। দেখে হচ্ছে কি স্যার, দেখে হচ্ছে যে এই হাড়গুলা, অর্থাৎ শুধুমাত্র এই হাড়গুলা তোমার হচ্ছে কি হবে, এই হাড়ের এক্সিস্টেন্সটাই তুমি বুঝতে পারবে। বাকি মাসলসগুলা সেগুলা তুমি অবজার্ভ করতে পারবে না। সো বুকের এক্সরে ফুসফুসের রোগ যেমন যক্ষা, ওকে ফাইন, টিবি, টিউবারকুলোসিস, তারপর হচ্ছে নিউমোনিয়া, হ্যাঁ ফুসফুস এই ইত্যাদি, যেরকম এইসব ক্যান্সার বা বিভিন্ন কারণে আমাদের এক্স রে করা হয়। এখন বিশেষ করে বাবা এক্স রে যে কী পরিমাণে করা হচ্ছে, এটা বিলিভ করা যায় না। এই যে যারা কোভিডে আক্রান্ত প্রত্যেকেরই কিন্তু এই লাংস যেটা আমরা বলি লাং, সেটা কিন্তু একটু পরপর তারা এক্স রে করছে। আমি যেটা দেখি আর কি, যে টেলিভিশনে দেখি যে এক্স রে রিপোর্ট দেখতেছে লাংসের কী অবস্থা। এক্স রে রিপোর্ট দেখে অনেক ইনফরমেশন মনে হয় বের করতে পারে সাধারণত, নাইলে প্রত্যেক কোভিড আক্রান্ত রোগীদের পাশে কেন এত এক্স রে, দেখা যায় ডাক্তাররা এক্স রে দেখতেছে। অবশ্যই একজন কোভিড আক্রান্ত রোগীর তো আর হাড়টা ভেঙে যায় নাই বা হাত পা ভেঙে যায় না যে এক্স রে করবে। তার মানে কি, এক্স রে দিয়ে আমরা সেই ফুসফুসের কি অবস্থা, ফুসফুস, যেহেতু আমরা জানি যে কোভিড-19 যেটা আসলে ফুসফুসেই সংক্রমণ করে, ফুসফুসকে একদম ড্যামেজ করে দেয়। ফুসফুসে কি করে, সেটা বায়ু থলিগুলা যেগুলো থাকে আর কি, অ্যালভিউলি বলে, ওগুলোকে স্যার হচ্ছে কি পানি দ্বারা পূর্ণ করে ফেলে, যেখানে হচ্ছে আসলে পাম্প হিসেবে, যেটা ফুসফুসটা একটা পাম্প, বাতাস, অক্সিজেনযুক্ত বাতাসকে সে কি করে স্যার কালেক্ট করে, সেই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাসটাকে সে কী করে স্যার বের করে নিয়ে আসে। সো এটা একটা বিষয়। আমি এই কথাগুলো বলতে চাই, একদিন কোনো ডাক্তার শুনলে বলবে যে ভাই আপনি তো পুরা ডাক্তার করে বাত মেরে দিতেছেন, উল্টাপাল্টা ইনফরমেশন। ওকে, সরি। এক্স রে ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে বাবা। এক্স রে কী বলছে ওরা, ক্যান্সার যে সেলগুলো থাকে সেটা মেরে ফেলতে পারে। রেডিওথেরাপি চিকিৎসার জন্য ব্যবহার করা। হ্যাঁ, তোমরা শুনেছো যে রেডিওথেরাপি বা অন্যান্য যে থেরাপিগুলো দেওয়া হয়, সেখানে আসলে রেডিওথেরাপি দেওয়ার সময় এক্স রে করতে হয়। সো অনেক কোষকে ধ্বংস করার জন্য সাধারণত এগুলো আমরা রেডিওথেরাপি বা বিভিন্ন থেরাপি দিয়ে, আসলে কেমোথেরাপি দিয়ে কিন্তু অনেক কোষকে বা ক্যান্সার সেলকে ধ্বংস করা যেতে পারে স্যার। এই কারণে তোমরা অনেকেই জানো যে এই টাইপসের রোগ বালাইয়ের ক্ষেত্রে আসলে যারা কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেয় তাদের কিন্তু স্যার মাথার চুল পড়ে যায়, হ্যাঁ, কারণ ওইটা সহ্য করতে পারে না ওই সেলগুলা। কারণ এক্স রে তো যখন এই রেডিওথেরাপি বা কেমোথেরাপি দেওয়া হচ্ছে, তখন কিন্তু ক্যান্সার সেলের সাথেও কিন্তু তোমার বডিতে আরও অনেক ভালো সেলগুলো নষ্ট হয়ে যায়। তো ভালো সেলগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু স্যার তখন কিন্তু স্যার আলটিমেটলি যে চুল পড়ে যায়, মাথার চুল পড়ে যায়, হ্যাঁ, তারপর দেখা যায় যে স্যার চামড়া খসখসে হয়ে যায়, একদম চামড়া একদম দেখা যাচ্ছে যে কি একদম খসখসে হয়ে গেছে, অথবা চামড়া থেকে নর্মাল চামড়া দেখা যাচ্ছে চামড়া উঠতেছে, চামড়ার উপরে যে লেয়ার আছে সেই লেয়ার থেকে আরও চামড়া ওঠা শুরু করছে। হ্যাঁ, এরকম হতে পারে স্যার। সো তোমরা হয়তো আরও ইনফরমেশন আমার কাছে জানতে চাও যে স্যার আমরা এই চ্যাপ্টারগুলো থেকে আসলে কী করবো। তবে এই চ্যাপ্টারগুলো থেকে যদি শুধু আসে, শুধু এই যে এক্স রেটাই আসতে পারে, এক্স রে বাইরে আর কি আসবে। আল্ট্রাসোনোগ্রাফি কি, হোয়াট ইজ আল্ট্রাসোনোগ্রাফি, হোয়াট ইজ আল্ট্রাসোনোগ্রাফি, এই টাইপসের একটা ইনফরমেশন আসতে পারে যে আল্ট্রাসোনোগ্রাফিটা কি, আল্ট্রাসোনোগ্রাফি কোথায় ইউজ করা হয় সেটা তোমরা জানো। আল্ট্রাসোনোগ্রাফি সাউন্ড টেকনোলজি ইউজ করা হয়। সিটি স্ক্যান কী করা হয়, সিটি স্ক্যান হচ্ছে আসলে এই যে হার্টের ক্ষেত্রে সিটি স্ক্যান করতে বলা হয়। তার পরবর্তীতে হচ্ছে স্যার এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিন, এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিন, এটা এমসিকিউ এর জন্য পড়বা, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে স্যার এনজিওগ্রাফি, এনজিওগ্রাফি জানো যে এক্স রে মাধ্যমে শরীরের যে আমাদের যেই আমরা যেগুলো জানি স্যার, সেটা হচ্ছে রক্তনালী। আচ্ছা, রক্তনালী বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে স্যার ভেইন। সো এই ভেইনগুলোকে দেখার জন্য আমরা এনজিওগ্রাফি করি জানতে হবে। এক্স রে একটু উন্নত জাতের আর কি। এর পরবর্তীতে আমরা বলছি যে এনজিওগ্রাফিটা কেন করা হচ্ছে স্যার।
তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, এনজিওগ্রাফিটার সাথে যদি একটু শেয়ার করি, এরকম ডায়াগ্রাম আছে যে যদি কোথাও আমাদের হার্টে যদি কোথাও কোনো ব্লক থাকে, মানে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হচ্ছে না, তখন এই ব্লককে আইডেন্টিফাই করার জন্য এনজিওগ্রাফি করা হয়। এনজিওগ্রাফি করা হয়। আর এনজিওপ্লাস্টি হচ্ছে সেটা ট্রিটমেন্ট স্যার, যখন এটা ট্রিটমেন্ট করা হচ্ছে এনজিওপ্লাস্টি। তোমরা জানো এনজিওপ্লাস্টি করে ওটাকে তোমার হচ্ছে যে ব্লকটাকে আছে, ব্লকটাকে তারা চেষ্টা করে যেন ঠিক করে ফেলতে, এটা হচ্ছে এনজিওপ্লাস্টি। ওকে স্যার, এন্ডোস্কোপি তোমরা জানো এন্ডোস্কোপি তো খুবই ভয়াবহ একটি, মানে এন্ডোস্কোপি যে করেছে স্যার এ পর্যন্ত আমার স্টুডেন্ট, আমি জানি না এন্ডোস্কোপি কেউ করেছো কিনা, বাট এন্ডোস্কোপি যে করেছো সে জানো এন্ডোস্কোপি কি জিনিস ভাই। ক্যামেরা সহ একটা তার গলা দিয়ে তোমাকে ঢুকায় দেওয়া হবে, সেটা তোমাকে গিলতে হবে আস্তে আস্তে, ঢুক গিলবা একটা একটা করে, আর তোমার চোখটা অহরহ পানি পড়া শুরু করবে স্যার। সেটা তোমার একদম অন্ত্র পর্যন্ত, অর্থাৎ পেট পর্যন্ত, নিচ পর্যন্ত, পেটের যে লার্জ ইনস্টেন্টাইন, তারপর হচ্ছে স্মল ইনটেস্টাইন, এই পর্যন্ত তোমাদের যাবে। তো এই হচ্ছে স্যার বিষয়। আশা করি বুঝতে পেরেছো এন্ডোস্কোপি কেন করা হচ্ছে, সেখানে কোনো আলসার টালসার আছে কি না, সেখানে মেডিসিন সাপ্লাই করার জন্য আসলে দেওয়া হয়। একটা ক্যামেরা থাকে, ডাক্তার এখানে ক্যামেরাতে বসে সে দেখতেছে যে কোথায় যাচ্ছে, কোথায় তোমার আলসারটা হয়েছে, মানে ক্ষতটা হয়েছে, সেখানে সে মেডিসিন দিবে আর কি। বাইরে থেকে মেডিসিন পাঠালে সে মেডিসিনটা ওইখানে, বাইরে থেকে মেডিসিন সে নিয়ে যায়, সেটা সে দিয়ে আসে পয়সা নেই। পরবর্তীতে আছে ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, এটা তোমরা পড়বা, ইলেকট্রোকার্ডিওগ্রামের বিষয়টা একটু দেখবে। ইসিজি আসলে এরকম থাকে, এই বিষয়গুলো থাকে আসলে। এগুলো আমি বলবো যে রেডিওথেরাপি, আইসোটোপের ব্যবহার, এগুলো স্যার তোমরা একটু রিডিং করে নিও নষ্ট করে। আর তোমাদের জন্য আমাদের একটা সাজেশন হচ্ছে যে আমাদের এই 14 নম্বর চ্যাপ্টার থেকে আসলে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের কোনো কোশ্চেন আসে নাই। তারপরেও যদি চলে আসে, হয়তো এক্স-রে মেকানিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডায়াগ্রামটা ভালো করে ড্রয়িং করবা। আর অন্যান্য যদি শর্ট কোশ্চেন আসতে পারে, বাট এখান থেকে বড় কোশ্চেন দেওয়ার মতো কোনো কোশ্চেন আসলে নেই। সো এই হচ্ছে স্যার আমাদের আসলে ফিজিক্সের সিলেবাস। আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের এখন আমি তোমাদের যে সাজেশন দিব, সেই সাজেশনটা হচ্ছে তোমরা রেগুলার প্র্যাকটিস করবে, ফিজিক্সটা প্র্যাকটিস করবে আধা ঘন্টা করে হলেও, যে ফিজিক্সের সাথে থাকবে আশা করি। মোটামুটি তোমরা বিভিন্ন টেস্ট পেপার বা বিভিন্ন সহায়ক বইয়ের যেই চ্যাপ্টার ওয়াইজ যে ম্যাথগুলো আছে, কোশ্চেনগুলো আছে, সেগুলো সলভ করবে। সো রেগুলার যদি চর্চার মধ্যে থাকো, আশা করি তোমাদের বড় ভাইরা যেরকম এত ভালো রেজাল্ট করেছে, ফিজিক্সে 96, 98 পেয়েছে স্যার, একজন 97 পেয়েছে, 94। সো আশা করি তোমরাও স্যার সেই রেজাল্টটা করতে পারবে। সবাই ভালো থাকবে স্যার, আল্লাহ হাফেজ স্যার। সবাই সবার জন্য দোয়া করবে স্যার। আসলে এখন সবাই সবার জন্য দোয়া করা স্যার আর কি উপায় আছে। হ্যাঁ, তারপরেও আমি একটু আমার বিজ্ঞাপন দেওয়া যায়, সেটা হচ্ছে যে যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে স্যার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর এই যেরকমভাবে একটা লাইক দিও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করো ভাই, আল্লাহ যাতে সবাইকে বাঁচায় রাখে। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আজকের জন্য এই পর্যন্তই।